গল্প শুনুন সঙ্গেবাপন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প মহাশ্বেতা দেবীর লেখা একলা। প্রথমে আমরা জেনে নিই লেখিকা মহাশ্বেতা দেবী নিয়ে দু চার কথা। বাংলা সাহিত্যে মহাশ্বেতা দেবী কেবল একজন প্রখ্যাত কথাশিল্পী ছিলেন না, বরং তিনি ছিলেন প্রান্তিক ও পদদলিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। 1926 সালে জন্মগ্রহণ করেন এবং পরলোক গমন করেন 2016 সালে। মহাশ্বেতা দেবীর সাহিত্য চর্চার মূল ভিত্তি ছিল আদিবাসী, শবর, লোধা ও নিঃস্ব মানুষের অধিকারের লড়াই। ড্রয়িং রুমের কথা সাহিত্যের গণ্ডি পেরিয়ে তিনি মাঠ পর্যায়ে গিয়ে মানুষের শোষণ ও সংগ্রামের বাস্তব জীবনকথা তুলে ধরেছেন। তার কালজয়ী সৃষ্টিগুলোর মধ্যে পড়ে 1084 মা, যা 70 দশকের নকশাল আন্দোলন ও একজন মায়ের যন্ত্রণাময় অনুভূতির প্রামাণ্য দলিল। অরণ্যের অধিকার, বিরসা মুন্ডার বীরত্বপূর্ণ জীবন ও আদিবাসীদের জল, জঙ্গল, জমিনের অধিকারের লড়াই নিয়ে লেখা কালজয়ী উপন্যাস। ঝাঁসি রানী তার প্রথম উপন্যাস। রুদালি, স্তন্যদায়ী, দ্রৌপদী এবং আরও অনেক। তিনি কেবল ঘরে বসে সাহিত্য সৃষ্টি করেননি, সরাসরি সমাজসেবা ও অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলেন। তার মতে সাহিত্য ছিল শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অন্যতম হাতিয়ার। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, রমন ম্যাগসাইসাই পুরস্কার এবং ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন। আসুন শুরু করা যাক আজকের গল্প মহাশ্বেতা দেবীর লেখা একলা। সন্ধেবেলা টেলিভিশন দেখছিল তিলক। মা বাবা গেছেন বাজারে। শনিবার বাজার করার দিন। বাজার করে বাবার প্রাণের বন্ধু বিশু কাকার বাড়ি ঘুরে আসতে আসতে 7টা বাজবে। তিলককে বারবার বলে গেছেন দরজা খুলবে না, বেল বাজলে দেখে নেবে আমরা কিনা, হেন তেন কত কথা। টেলিভিশনে যে ছবিটা হচ্ছিল সেটা মোটেই ভালো লাগছিল না তিলকের, তবু ও দেখছিল। একটা গোঁপলা লোক ধান কাটছে আর গান গাইছে তো গাইছেই, এর চেয়ে অ্যাডভেঞ্চারের ছবি কত ভালো। হঠাৎ অবাক কাণ্ড, গোঁপ নেই, গান নেই, ধান নেই। তিলকের বয়সী একটা ফচকে মতো ছেলে টেলিভিশনে দাঁড়িয়ে। এই তিলক। তিলক তো তাজ্জব, এটা কি সিনেমার একটা অংশ না অন্য কিছু? বাড়িতে কেউ আছে? তিলক কিছু না ভেবেই বলল, কেউ নেই, আমি আর আমার বেড়াল মৌরি আছি। তাই বলো? ছেলেটা টেলিভিশন থেকে লাফিয়ে নেমে এলো। তারপরই ও তিলকের মতো লম্বা হয়ে গেল। খালি গা, পরনে হাফ প্যান্ট, চুল ঝাঁকড়া, মুখে হাসি। বলল, ভয় পেলে না তো? তিলক বলল, সিনেমাটা কোথায় গেল? গোঁপলা লোকটাকে সত্যিকারের ধান খেতে পাঠিয়ে দিলাম। এখনও গাঁক গাঁক করে গান গাইছে অবশ্য, তবে গ্রামের লোকেরা এখনই বেরিয়ে এসে ওকে ওষুধ দেবে। ওষুধ? আহা, ওই আর কি। সন্ধেবেলা ওরে আমার ধান রে বলে গান গাইলে ছেড়ে দেবে? ওরা কি করছে দেখবে। অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। কিন্তু তিলক বলল, তোমার নাম কি? ব্যাপারটাই বা কি? আমার নাম একলা। একলা? হ্যাঁ, একলা। তোমাদের অ্যান্টেনায় বসেছিলাম, যেই বুঝলাম তুমিও একলা, সেই নেমে এলাম। একলা থাকতে কারো ভালো লাগে বলো? তার মানে তুমি কি অন্য গ্রহ থেকে? ছেলেটা যেন সে কথা শুনতেই পেল না। খুব চিন্তিত মুখে বলল, গোঁপকে তো পাঠালাম, এখন বেচারা কি করছে দেখা যাক। কেমন করে দেখবে? বাহ, টেলিভিশন রয়েছে না? তিলকের পাশেই বসে পড়ল ছেলেটা। আর কি আশ্চর্য, কি আশ্চর্য! টেলিভিশনে এখন একেবারে অন্য দৃশ্য। একটা মুদিখানার সামনে অনেক লোকের ভিড়। একজন গম্ভীর চেহারার লোক লুঙ্গি পরে দাড়িতে হাত বোলাচ্ছেন। গোপবাবু কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে আছে। আপনি এলেন কোথা থেকে? বিশ্বাস করুন, আমি আসিনি। তার মানে? আমি যে সিনেমাটায় চাষি সেজে ধান কাটছি, গান গাইছি,
সেটা টেলিভিশনে চলছিল। বলতে কি, আসল আমি তো এখন কলকাতায় তাস খেলছি। পাগল নাকি? হ্যাঁ, বিশ্বাস করুন, আমার নাম বিজয়েন্দু মিত্র। সব ছবিতে আমি চাষি সাজি আর ধান কাটি আর গান গাই। গাঁগা করে গান গাইছিলেন কেন? ধান কাটছিলাম যে। একটা ষণ্ডা মতো ছেলে বলল, বটে, ধান আমরা কাটি না। তখন গান গায় কে? সবাই বলল, গান কে গায়? হ্যাঁ, সাদা জাঙ্গিয়ার উপর গামছা পরে ধান কাটা আর গান গাওয়া? আমাকে আপনারা যেতে দিন। লুঙ্গিওয়ালা বললেন, কাস্তেটাও তো টিনের। ধান চোর? না, খেতে তো ধান নেই, বুঝলেন? আপনি পাগলই হবেন। তবে তাই, আমাকে যেতে দিন। কোথায় যাবেন? কেন, কলকাতা? কলকাতা? সবাই গড়িয়ে গড়িয়ে হাসল। লুঙ্গিওয়ালা বললেন, কোথায় এসেছেন জানেন? না স্যার, আমার মাথা ঘুরে যাচ্ছে। এটা মেদিনীপুরের কাঁথি মহকুমার গোপালপুর গ্রাম। 16 মাইল বাসে গেলে কাঁথি, সেখান থেকে বাসে চাপলে কলকাতা। আর বর্ষা পড়েছে, কাঁথির বাসও পাবেন না। গোপবাবু কাঁদতে থাকল। তিলক বলল, এই, এটা কি হচ্ছে? থাকুক না, আবার ঢুকিয়ে দেব ছবিতে। ওটা বন্ধ থাকুক, এসো গল্প করি। এটাই তোমার বেড়াল? বাহ বাহ। মৌরি নাম কেন রেখেছ? নামের আবার কেন কি? তোমার নাম একলা কেন? একলা মুচকি হেসে বলল, একলা নাম বলেই তো যারা একলা থাকে তাদের কাছে যাই। বাহ, যেখানে ইচ্ছে যেতে পারো? নিশ্চয়ই। আমার ঠাকুমার কাছেও? অবশ্যই। দাঁড়াও, ঠাকুমা বারুইপুর, একতলা বাড়ি, সুপুরি কাটছেন। একটা কালো শিরিঙ্গে লোক উঠোনে খড় কুচোচ্ছে। হ্যাঁ, চিতুদা। ঠাকুমার 3টে গরু, তাই ঠাকুমা কলকাতা আসতে চান না। যাব, উনি একলা থাকলে যাব। মৌরি, মৌরি। ওফ, কি ঘুম ঘুমোচ্ছে। মৌরি আড়ামোড়া ভেঙে উঠে বসল। তারপর হাই তুলে পরিষ্কার বেড়াল গলায় বলল, ঘুমোতে আর দিলে কই? সেদিন ছাতেও ঘুমোতে দাওনি। তুমি একটা যাচ্ছে তাই। তার মানে? মৌরি কথা বলল? শুনলেই তো, আমার সঙ্গে কথা বলবে। মৌরি বলল, কি কথা বলবো? তোমাদের বুদ্ধি এত কম, তোমাদের সঙ্গে কথা বলতে গেলে আমার হাসি পাবে। এই না বলে মুচকি হেসে মৌরি বেরিয়ে গেল। তিলক বলল, তুমি তো বেজায় বাঁদর। বলো না, বাঁদর বলো না, দেখতে পাচ্ছ অমনি আমার লোম গজাচ্ছে, লেজ গজাচ্ছে। কি সর্বনাশ! না না, বাঁদর নও, লোম গজিয়ে বাঁদর হয়ে যেও না। মৌরি কথা বলছে, সিনেমার সব ভণ্ডুল, তাতে তুমি বাঁদর হয়ে গেলে। মা বাবাকে আমি বলবো কি? আরে বলবেই বা কেন? মা বাবাকে কি তুমি সব কথা বলো? নিশ্চয়ই। বটে? গুলতি মেরে সামনের বাড়ির জানলার কাঁচ ভেঙেছ বলেছিলে। স্কুলে তো রোজ ফুচকা খাও, সে কথা বলো। আর খেলতে নামলে বন্ধুদের পায়ে ল্যাং মারে কে? কায়দা মেরে মেরামত করতে গিয়ে ঘড়ির অ্যালার্ম কে নষ্ট করেছে? আশ্চর্য আশ্চর্য, তুমি সব জানো? একলা বলল, সব। তোমার মতো কত একলা ছেলের হাঁড়ির খবর রাখি। আচ্ছা, তুমি সত্যি তো? তবে কি ভূত ভাবলে নাকি? অ্যান্টেনা দিয়ে ঢুকে পড়ো। ভূতদের কি এরকম হাত থাকে? পাঞ্জা লড়ো দেখো। না, রীতিমতো মানুষের হাত। পাঞ্জা লড়ে একলা তিলককে হারিয়েই দিল। অ্যান্টেনায় বসে থাকো কি করে? আহা, অ্যান্টেনা থেকে অ্যান্টেনাতে থাকো কোথায়? একলা বলল, যখন যেখানে ইচ্ছে। চিড়িয়াখানায় পান্ডাটা একলা মন খারাপ করছিল, ওর কাছে কদিন ছিলাম। তবে রাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরিটার কাছেই যাই, সেও তো একলা। বেচারা। মোটেই বেচারা নয়, সাহেবদের বসানো। এখনো সাহেবী মেজাজ কি? কেন কলকাতা নোংরা হয়ে যাচ্ছে? কেন ময়দানকে ছোট করে ফেলা হচ্ছে? কেন গাছ কাটছো তোমরা? 100 রকম বায়নাক্কা। এই, আমাকে একদিন নিয়ে যাবে? মোটেই না। তবে তবে তুমি এখানেই থাকো না। একলা হেসে বাঁচে না। বাবা মাকে কি বলবে? টেলিভিশন থেকে বেরিয়ে এসেছে, এ আমার বন্ধু। কেন,
বানিয়ে বলবো কিছু। তুমি না বাড়িতে মিথ্যে কথা বলো না। বেশ, সত্যি কথাই বলবো। ভাবতে পারো বড়দের এসব কথা বলছো, বড়রা বিশ্বাস করছে? না, বড়দের বিশ্বাস করানো অসম্ভব। বড়রা কোনো কথাই বিশ্বাস করতে চায় না। এই যে তিলক বাবাকে বলল টেরোড্যাকটিল কাকের চেয়ে বড় ছিল না, সে তো বই পড়ে তবে বলেছিল। বাবা অমনি বলল, বাজে কথা বলো না। তিলক হাত পা একটু বেশি কাটে। খেলতে গিয়ে পড়ে গেলাম, নয়তো টিকলু ধাক্কা দিল। বলেই মা বলেন, বাজে কথা বলো না, নিশ্চয়ই নিজের দোষেই হাত পা কেটেছ। বিশু কাকার কথা শুনলে তো গা জ্বলে যায়। তিলক, তোর নাম কাগজে উঠবে। 10 বছর হতে না হতে এতবার হাত পা কাটলি, পা ভাঙলি, মাথা ফাটালি। ওহ, যেন যুদ্ধের সোলজার। বুঝতে পারছো তো? বাবা, মা, বিশু কাকা কেউ তোমার কথা বিশ্বাস করবে না। মৌরি কথা বলছিল, তা বলেই দেখো। আমি কি ভাবছি তা বুঝতে পারছো কেমন করে? বলো না, কেমন করে বুঝলে? একলা যেন সেই কথা শুনতেই পেল না। যাকগে, তোমার বাবা মা এখনই এসে পড়বেন, ততক্ষণে তোমার স্কুলের কথা শোনা যাক। স্কুলের কথা শুনে কি হবে? অঙ্ক স্যারের জন্য স্কুলের উপর রাগ? আর বলো না, যা গাঁটটা মারেন। ওকে একটু মজা দেখানো যাক। কেমন করে? আরে দেখোই না। একলা টেলিভিশনের কি খুটখাট করলো, তারপরেই একই দৃশ্য। সেই একটু টাক ঘিরে খানিক চুল, সেই ভুরুর ওপর আঁচিল, সেই ঢোলা প্যান্ট আর বুশ শার্ট। অঙ্ক স্যার, সন্দেহ নেই কোনো। কিন্তু হুগলির ইমামবাড়ার ঘাটে বসে উনি কাঁদছেন কেন? বলো, ওর সঙ্গে কথা বলো, শুনতে পাবেন। আরে বলেই দেখো। ভয় করছে। ভয় পাচ্ছ? তুমি বলো না। তোমাকে দেখতে পেলেই ভালো হতো। ব্যাপারটা কি জানো, যে কথা বলবে তাকে উনি দেখতে পাবেন। তারপর স্কুলে গেলে কি হবে? আচ্ছা, আমিই দেখছি। এই যে গোপেশ স্যার, অঙ্ক স্যার তাজ্জব। কে হে তুমি? আপনি কি করছেন ওখানে? তুমি কি আমার ছাত্র? না, আমি হলাম শ্রীমান একলা। এখন আমার জিজ্ঞাস্য, টেলিভিশনে আপনাকে দেখতে পাচ্ছি কেন? আপনার জ্বালায় কি ছবি দেখাও যাবে না? এই জন্যে পাড়ায় আপনাকে বলে গোপেশ ছটপটি। ছটপটির মতোই ছিটকে বেড়ান তো। টেলিভিশন? আমি? এসব ভুতুরে কাণ্ড। আমি সবে চা কিনতে বেরোচ্ছিলাম। চা কিনতে চুঁচড়ো? হঠাৎ কেমন মাথা ঘুরে গেল। তারপর দেখি আমি এখানে। ও বাবা, ভবানীপুর থেকে চুঁচড়ো কেমন করে এলাম? কেন আসবেন না? এটা আপনার শাস্তি। কেন বাবা, শাস্তি কেন? গত 7 দিনে আপনি 19টা ছেলেকে টকাটক গাঁটটা মেরেছেন, 3 জনের অঙ্ক খাতায় নস্যি ফেলেছেন, আর 7 দিনে 4 বার বাসের ভাড়া ফাঁকি দিয়েছেন, আর কলা খেয়ে রাস্তায় খোসা ফেলে নিজের ছেলের ঠ্যাং ভেঙেছেন, বলতে গেলে স্বহস্তে। তুমি কে বাবা? দেবতা? আমি একলা। আমাকে বাড়ি ফিরিয়ে দাও বাবা। চুঁচড়ো থেকে কলকাতা চলে যান। পকেটে চা কেনার টাকা তো আছেই। মনে রাখবেন, গাঁটটা যত মারবেন শাস্তি তত জবর হবে। এরপর লাদাখে পাঠিয়ে দেবো। দিও না বাবা, একে ঠান্ডা, তাই ফিরতে পারবো না। ভয়ে মরে যাব। এবারকার মতো ছেড়ে দিতে পারি, তবে যেদিন ক্লাসের সকলকে অন্তত মিষ্টি খাওয়াবেন, সেদিন জানবো আপনি সত্যি ভালো হয়ে গেছেন। ফিরিয়ে দাও বাবা। ফ্যাঁচ করছেন কেন? পকেটে পয়সা আছে, চলে যান। টেলিভিশন বন্ধ করলো একলা। তারপর দারুণ একটা পোজে দাঁড়িয়ে বলল, দেখলে? তিলক উত্তেজনায় তোতলা হয়ে গেল। সত্যি উনি আমাকে দেখতে পাননি? একলা তোমায় দেখেছেন? একলাকেই দেখেছেন। কিন্তু তুমি এত ভীতু কেন? যেসব ছেলে খানিক একলা থাকে, তাদের কি ভীতু হলে চলে? আমি এলাম বলে তাই। চোর ঢুকলে কি করতে? চেঁচাতাম। সাহস চাই, সাহস, বুঝলে? তোমার মতো যদি হতে পারতাম। বাড়ির জন্যে কাঁদতে। একলা? বলো, তুমি কে? একবারটি বলে দাও, পরের দিন হবে। এখন আমার যাওয়া দরকার, বুঝেছ? একলা ওর মাথায় গায়ে আঙুল বোলাতে থাকলো।
ওর আঙুলের ছোঁয়াতে তিলকের শরীর ঢেলে যেন আরাম নেমে এলো। চোখ বুজে এলো ওর। ঘুম ঘুম গলায় বলল, একলা, বলো, তুমি কি আমাকে কথাটা শেষই করতে পারে না তিলক। একলা যেন কত দূর থেকে বলল, হিপনোটাইজ করছি না, ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি। বন্ধুদের কাছ থেকে বিদায় নেবার সময় আমারও তো মন খারাপ হয়, তোমার যেমন হচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? আর কথা নয়। তিলক ঘুমিয়ে পড়ে। মৌরি ওর কাছে এসে শুয়ে পড়ে। তিলক তা জানতেও পারে না। বেল বাজিয়ে বাজিয়ে শেষে দরজা ধাক্কা দিয়ে হাঁক ডাক করে তিলকের বাবা মা ভিড় জমিয়ে ফেললেন বলতে গেলে। এপাশ ওপাশের ফ্ল্যাটের সবাই বেরিয়ে এলো। তিলক আছে, সাড়া দিচ্ছে না কেন? তিলকের মা তো কেঁদেই ফেললেন। আর সামনের বাড়ি অরুণবাবু বললেন, সবাই চুপ করুন তো, বিকাশ তুমি আর আমি একসঙ্গে রাখি, ঘুমোয় যদি জাগবে। তাতেও দরজা না খুললে দরজা ভাঙতে হবে, তাই ভাঙা হোক, নিশ্চয়ই ওর কোনো। সেই বিকট গর্জনে তিলক শুনে তিলক যদি দরজা না খুলতো তাহলে দরজা ভাঙতেই হতো। দরজা খুলতে সকলের কি হাওমাও, বড়রা একবারে যাচ্ছে তাই। দরজা না খুলতে সবাই নাকি তিলকের কি হয়েছে ভেবে মরে যাচ্ছিল। দরজা খোলার পর কি হয়েছিল, দরজা কেন খুলছিলি না? তিলকের বাবা যেন চোঙা হেঁকে বলেন, ঘুমোচ্ছিলাম। ঘুমোচ্ছিলি? এ কি ঘুম? অরুণবাবু হাত জোর করে বলেন, ধন্য ধন্য কুম্ভকর্ণ, বাপরে বাপ, কলিকালে এমন ঘুম কেউ দেখেনি। যাজ্ঞে মজুমদার, তোমার দরজা ভাঙতে হয়নি। মিসেস শিবপুরী ডাক্তার, তিনি মিহি গলায় বললেন, লেরকা যদি সিরিফ ভাত খায় ঘুম তো হবেই। তিলকের মা ভাবছিলেন তার প্রাণের ছেলেটির কি না কি হয়েছে। কিছু হয়নি দেখে খুশি হও না তিনিও চেঁচাতে থাকলেন, ঘুম, এর নাম ঘুম। জনগণের মুখ দেখেই তিলক বুঝল যে একলার কথা এদেরকে বলাই যাবে না। ঘরে ঢুকেই মা টেলিভিশন খুললেন। আবার সেই হতচ্ছাড়া ছবি, কিন্তু অবাক কাণ্ড। গোপ এখনো ধান কাটছে, কিন্তু মুখে গান নেই তো বটেই, বিড়বিড় করে বলে চলেছে, গান নয়, গান নয়, আর গান নয়। তিলকের মা বললেন, এ আবার কি? শেষ দৃশ্যে ও আমার ধান রে গানটা আবার গাইবে। বাবা বললেন, থামো তো, যেমন মিউজিক তেমনি তোমাদের ঝান্টু গাঙ্গুলির গান। তিলক বলতে পারত যে যারা ধান কাটে তারা কখনোই ওরকম গান গায় না, কিন্তু বলল না। একলা কি এসেছিল? একলা কি আসেনি? তিলক কি ঘুমের ঘরে স্বপ্নই দেখছিল? স্বপ্নই হবে, কিন্তু স্বপ্ন কি? এ কথা অস্বীকার করা যাচ্ছে না যে পরদিন অঙ্ক স্যার স্কুলে আসেননি। তার পরদিন এলেন যখন, কি পরিবর্তন! গাঁটটা নেই, নস্যি ঝাড়া নেই, মুখে শুধু, বুঝেছ বাবা, এই দেখো এমনি করে অঙ্ক করো, এমনই সব মধুর মধুর বুলি। আর মাইনে পাবার পরদিনই বললেন, স্কুল বন্ধ হওয়ার দিন তোদের রসগোল্লা খাওয়াবো। তাহলে তো একলা মিথ্যে নয়। ছাতে গিয়ে অ্যান্টেনাগুলো অনেকবার দেখে তিলক, মনে মনে বলে, একলা একলা একলা। কয়েক শনিবার তো একা একাই থাকলো ঘরে, একলা কোথায়? নিশ্চয়ই চলে আসবে কোনোদিন। মৌরি কান খাড়া করে লোম ফুলিয়ে বসে থাকে তিলকের পাশে। দুজনেই জানে যে একলা সত্যি, ভীষণ সত্যি। সম্ভবত একলা এখন অন্য একলা ছেলেদের কাছে ঘুরছে। আবার একদিন হঠাৎ এসে হাজির হবে। এবার তিলক ওর হাত চেপে ধরে থাকবে, আর পালিয়ে যেতে দেবে না। আপনারা শুনছিলেন আজকের গল্প, মহাশ্বেতা দেবীর লেখা একলা। গল্পটি পাঠ করা হল সন্দেশ পত্রিকার 1393 খ্রিস্টাব্দের ভাদ্র আশ্বিন সংখ্যা থেকে। গল্প পাঠটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আজকের মতো টাটা।